বাংলায় একটা প্রবাদ শুনে আমরা বড় হয়েছি। সেই প্রবাদটি হলো, অভাবে স্বভাব নষ্ট হয়। কিন্তু আজ আপনাদের এমন একটা দেশের কথা বলবো যাদের স্বভাবের কারণে তারা অভাব ডেকে এনেছে। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, তাদের চৌর্যবৃত্তি এবার ভারত শুধু নয়, বাইরের দেশ থেকেও আসছে। এতদিন আপনারা প্রত্যেকে জানেন যে এরা মূলত ভারতের সীমান্ত টপকে গরু, ছাগল, গম, ধান ইত্যাদি চুরি করত, এটা আপনারা জানেন। কিন্তু এবার খবর পাওয়া যাচ্ছে সেই সুদূর ইউক্রেন থেকে, আগে হ্যাঁ ইউক্রেন, যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন, সেই ইউক্রেন জেলেনস্কির দেশ এবার গুরুতর অভিযোগ আনলো আমাদের পাশের প্রতিবেশী দেশ বাংলাদেশের উপর। একেবারে আন্তর্জাতিক জায়গায় তারা গিয়ে অভিযোগ করলো। কি অভিযোগ? আপনারা সবাই জানেন যে মূলত ইউক্রেন দেশটা এখন যুদ্ধ বিধ্বস্ত হয়ে গিয়েছে এবং এই যুদ্ধ বিধ্বস্ত হওয়ার কারণে তাদের বেশ কিছু জমির ফসল লুট হয়ে গিয়েছে। এইবার এই বাংলাদেশি সরকার তারা লুট হওয়া জমির ফসল নিজেদের দেশে নিয়ে আসছে। এটা হলো স্পেসিফিক অভিযোগ। মানে ইউক্রেনে চুরি করা গম বাংলাদেশ নিয়ে আসছে, এটা হচ্ছে মোদ্দা কথা। এই বিষয়টিকে নিয়ে ইউক্রেন কিন্তু বারংবার বাংলাদেশকে চিঠি দিয়েছে যে আমাদের গম চুরি করে আপনারা নিয়ে যাবেন না, এটার উপর আমাদের অধিকার। কিন্তু বাংলাদেশ কি আর করবে, কারণ তাদের মধ্যে এই স্বভাবটাই রয়েছে, তাদেরকে চুরি করতেই হবে। এটা তাদের দোষ নয়। মানে পাকিস্তানের সঙ্গে যাদের একটা রক্তের সম্পর্ক রয়েছে তাদের মধ্যেই এই চৌর্য এবং ভিখারি মানসিকতা রয়েছে, তারাই কিন্তু এই কাণ্ডটা ঘটাচ্ছে। আন্তর্জাতিক বাণিজ্য বিধি লঙ্ঘনের পুরোপুরি অভিযোগ নিয়ে এসেছে ইউক্রেন এবং ইউরোপীয় ইউনিয়নের কাছে গিয়ে তারা অভিযোগ করেছে এবং বলেছে যে বাংলাদেশের ওপরে যেন বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এবং এই বিষয় নিয়ে বিশ্ব বাণিজ্য সম্পর্কে ওয়াকিবহল মহল যারা রয়েছে তারা বলছে বিষয়টি গুরুতর। বাংলাদেশ যদি কথা না শুনে ক্রমাগত এই চুরির জিনিস নিজের দেশে নিয়ে আসে, সেই ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন তাদের উপরে বড় ধরনের পদক্ষেপ নিতে পারে। বিশ্ব বাণিজ্য সংস্থার অভিযোগ জানালে তা বাংলাদেশের পক্ষে ভালো হবে না। বিদেশ থেকে খাদ্য আমদানি বন্ধ হয়ে যেতে পারে। বিদেশ থেকে খাদ্য আমদানি বন্ধ হয়ে যাওয়া মানে গুরুতর সংকটে পড়তে পারে আমাদের পাশের এই প্রতিবেশী দেশ। ইউক্রেন দাবি করেছে যে এপ্রিল মাসে তাদের জলসীমায় একটা বিদেশি জাহাজ তারা আটক করে, সেটিতে চুরি করা গম ছিল। গত বছর ইউক্রেন আরো একটি বিদেশি পণ্যবাহী জাহাজ আটক করে, সেখানকার ক্যাপ্টেনকেও গ্রেফতার করা হয়। দুটো জাহাজই কাদের শুনবেন? আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ। এই দুটো জাহাজই তাদের। অর্থাৎ হাতে নাতে চুরি করা জিনিস আনতে গিয়ে ধরা পড়েছে বাংলাদেশ, এবার ইউক্রেনের হাতে ধরা পড়লো তারা। 11 জুন বাংলাদেশকে চিঠি দেয়া হয়েছে এবং বলা হয়েছে চুরি করা গম নিজের দেশে নিয়ে যাওয়া বন্ধ করুন, আর না হয় আপনাদের বিরুদ্ধে আমরা গুরুতর অভিযোগ আনবো। আর এটা যদি ক্রমাগত চলতে থাকে তাহলে একেবারে মানবিক সংকটের তীব্র আকার ধারণ করতে পারে। আপনারা সবাই জানেন যে ইউক্রেন হলো গম সহ অন্যান্য খাদ্যশস্যের উৎপাদনের প্রথম সারির দেশ। ফলে এরা প্রচুর পরিমাণে গম উৎপাদন করে, মানে খাদ্যশস্য উৎপাদন করে, এবং তাদের মূল চালিকা শক্তি হচ্ছে এই খাদ্যশস্য। অথচ এই যুদ্ধের আবহে সেখান থেকে চুরি করা খুব সহজ হয়ে যাওয়ায় একবার ভাবুন কোথা থেকে গিয়ে চুরি করা জিনিস নিয়ে আসছে। খাদ্যশস্য চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ যে শুধু এবার নতুন তা নয়, এর আগেও একাধিকবার হয়েছে। আর এই কথাগুলো বলছি মানে বাংলাদেশিদের গায়ে লাগছে, তারা বলছে আমি বোধহয় বানিয়ে বানিয়ে বলছি। আমার পাশে প্রতিবেদনগুলো দেখুন,
শুধুমাত্র আমরা ভারতীয়রা একথা বলছি না, এই কথা পৃথিবীর বড় বড় সংবাদপত্র তারা ফলাও করে জানিয়েছে, তারা ফলাও করে লিখেছে যে কি কাণ্ড আপনারা করতে যাচ্ছেন সেখানে। এটা বুঝলাম যে অভাবে স্বভাব নষ্ট হয়, কিন্তু আপনাদের স্বভাবের কারণে আপনাদের অভাব ঘটে গিয়েছে। অত বড় বস্ত্র শিল্প আপনাদের, গোটা পৃথিবী রীতিমতো সম্মান প্রদর্শন করতে আপনাদের বস্ত্র শিল্পে, কি হলো? আপনাদের নিজস্ব স্বভাবের কারণে সেই সমস্ত শিল্প পুরোপুরি শেষ হয়ে গিয়েছে। বাংলাদেশে সব বন্ধ, কারখানা বন্ধ হয়ে গিয়েছে, মেশিন চুপচাপ বসে রয়েছে। গাজীপুর, নারায়ণগঞ্জ সহ বাংলাদেশের যে শিল্প নগরগুলো ছিল সেগুলোর প্রায় 100টি কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়ে গিয়েছে। 60,000-এর বেশি শ্রমিকের জীবন অনিশ্চিত হয়ে গিয়েছে। তারা কি করবে ভবিষ্যতে বুঝে উঠতে পারছে না। এক সময় ব্যস্ত থাকা এই সমস্ত জায়গা এখন পরিত্যক্ত পরিবেশে রূপান্তরিত হয়ে গিয়েছে এবং একটা বৃহত্তম সংকটের প্রতীক হিসেবে দেখা দিয়েছে। আরো মারাত্মক বিষয়, দীর্ঘ বছরের ইতিহাস ভেঙে জিডিপির প্রবৃদ্ধি মাত্র 3.3% নেমে গিয়েছে। এটা একটা ভয়াবহ পূর্বাভাস। বাংলাদেশের 2 দশকের ইতিহাসে এত তীব্র মন্দার সম্মুখীন কোনোদিন হয়নি। এই মোটা মাথার বাংলাদেশি গুলোর মাথায় এটা ঢুকবে কিনা আমার জানা নেই, জিডিপি কি তারা হয়তো জানেই না। 2 দশকের ভেতর সবচেয়ে তীব্র মন্দার মুখোমুখি হচ্ছে সেখানকার অর্থনীতি। শিল্প বা অন্যান্য যে সমস্ত যারা শিল্প নিয়ে ভাবনা চিন্তা করে তারা রীতিমতো চিন্তিত এবং প্রত্যেকে বলছে যে এই সময় যে অন্তর্বর্তীকালীন সরকার তারা পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারছে না, একেবারে না। কোনো বিনিয়োগ নেই, যারা বিনিয়োগ করেছিল তারা সেগুলি তুলে নিয়ে সেখান থেকে চম্পট দিয়ে দিচ্ছে, কারণ তাদের মধ্যে ভয় ভীতি রয়েছে যে তাদের যে ইনভেস্ট সেই ইনভেস্ট পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে। এবং এই অর্থবর্ষের প্রথমার্ধে বিদেশি বিনিয়োগ কার্যত 70% নেমে গিয়েছে। কি বললাম? এই অর্থবর্ষের একেবারে প্রথম অর্ধের যদি কথা বলি, এই অর্থবর্ষের একেবারে প্রথম অর্ধের কথা যদি বলি, মানে সরাসরি বিদেশি বিনিয়োগ 70% কমে গিয়েছে, মানে বিরাট নগদ অর্থের অভাব দেখা দিয়েছে প্রতিষ্ঠানগুলিতে, বড় সমস্যা। এবং এই তীব্র ঘাটতির কারণে রীতিমতো পঙ্গুত্ব নেমে আসছে সেখানকার অর্থনীতিতে। আপনারা সবাই জানেন যে প্রাক্তন ক্ষমতাশীল যে আওয়ামী লীগ দল, তাদের বহু বিনিয়োগ ছিল, সেই সমস্ত বিনিয়োগগুলো তো নয় চলে গিয়েছে, নয় জেলে চলে গিয়েছে, নয় পালিয়ে গিয়েছে, নয় মারা গিয়েছে। এবং এইরকম একটা সমস্যা সেখানে চলছে। একেবারে হতাশ জনগণ, হতাশ হয়ে গিয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছে যে অর্থনৈতিক পরিস্থিতি দেশের ইতিমধ্যেই ভঙ্গুর অবস্থা হয়ে গিয়েছে। দেশের যে মেরুদণ্ড শিল্প, সেই মেরুদণ্ডটাই পুরোপুরি ভেঙে গিয়েছে। বিশ্বব্যাংক ভবিষ্যৎবাণী করে দিয়েছে যে জরুরি সংস্কার যদি শুরু না হয় সেই ক্ষেত্রে 2025 সালের মধ্যে বাংলাদেশে আরো 30 লক্ষ মানুষ দারিদ্রতার কবলে পড়বে। জাতীয় নির্বাচন আগে দরকার, রাজনৈতিক অনিশ্চয়তা দূর করে স্থায়ী সরকার সেখানে গঠন না হলে পরে দেশগুলো আর বাঁচবে না। মানে এই দেশটা বাঁচা কিন্তু যথেষ্ট মুশকিল, খুব দুর্বল হয়ে যাচ্ছে, প্রত্যেকটা প্রতিষ্ঠান দুর্বল, বিদেশিরা তাকাচ্ছে না, ইনভেস্টমেন্ট নেই। আর সে দেশে কে ইনভেস্ট করতে যাবে যে দেশ এমনি অনিশ্চয়তার মধ্যে পড়ছে? কাজেই আপনাদের হয়তো উন্নতি ঘটেছে, বাংলাদেশিরা মনে করছে যে আমাদের উন্নতি ঘটেছে, আমরা এতদিন ভারতে চুরি করতাম, এবারে আমরা ইউক্রেনে চুরি করছি, দেখুন আমাদের কত বড় গায়ের জোর। জোর অবশ্যই রয়েছে, কিন্তু এই জোরটা দিয়ে ভবিষ্যৎ চলবে না। চৌর্যবৃত্তি করে বাঁচা হয়তো যায়, কিন্তু শান্তি পাওয়া যায় না, শান্তির জায়গায় নেই, স্থিতিশীল অবস্থায় নেই, এরকম একটা পরিস্থিতি। কি বলবেন? আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং তার সঙ্গে অবশ্যই বলবেন এতদিন ভারতে চুরি করতো কুকুর, ছাগল, গরু, গম, এবার একেবারে চলে গিয়েছে ইউক্রেনে। এই উন্নতিটাকে আপনারা ঠিক কি বলছেন? আর একটা বড় বিষয়, বাংলাদেশের পরিস্থিতি যেভাবে ভাঙলো তার জন্য দায়ী কারা? অবশ্যই সেই দেশের রাজনৈতিক দল, সেই দেশের মানুষ যারা নিজেদের ভালো বোঝে না। অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন সবাই।